আমি তোমাদের কথা দিয়েছিলাম যে পুতুলের জীবন আমি আলোয় ভরিয়ে দেব। আমি কতটা পেরেছি জানি না, তবে পুতুলের মধ্যে যে অন্তর্নিহিত আলো ছিল, তোমরা যদি চাও তার প্রকাশ একটু দেখাতে পারি। আমার কথা মতো ও প্রত্যেক দিন গান প্র্যাকটিস করছে, একটু আধটু পড়াশোনাও করছে। শুনবে নাকি পুতুল? একটা গান শুনিয়ে দাও। কি গো পুতুল দি, শোনাবে না গান? আমরা তো শুনবো। শোনাও না পুতুল, আমার মনটাও তাহলে একটু ভালো হয়। আম্মা, আমি তো বাড়িটাকে দেখে আসি, ও শুয়ে আছে একা একা। যাবে তো? হ্যাঁ পুতুল দি, আমি নিজে তোমাকে নিয়ে যাব। আসলে এখন বর্ধা ভাইয়ের নামা বারণ তো, সেই জন্য আসতে পারিনি। আমরা সবাই মিলে ওই ঘরে যাবো তো, কিন্তু তার আগে তুমি একটা ভালো গান গাও দেখি। বর্ধা ভাইয়ের গানটা শুনলে কিন্তু আরো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। গানা মা, একটা গান কর না, দেখি কেমন গান শিখেছিস। হ্যাঁ, আর কেমন রেয়াজ করেছিস। এমনি আমাদের মেয়েটা খুব ভালো গান গায়, কিন্তু কোনো কিছুতেই তো মনোযোগ নেই। তবে বৌমা এসে ওকে অনেক কিছু শিখিয়েছে। কিছু একটু এই করে তো কিছু একটু সেই করে, সব তো মনোযোগ দিয়ে করেই না। কর না মা, গানটা কর, তোর ভাইয়েরও খুব ভালো লাগবে। জানো তো বাবা, তুমি ঠকনি, আমি বলছি তুমি ঠকনি। দেখবে আমাদের পুতুল তোমাকে অনেক মান সম্মান এনে দেবে, অনেক খ্যাতি এনে দেবে। দেখো তুমি। কাকিমা, আমিও তা বিশ্বাস করি। খ্যাতি, নাম, এগুলো যদি নাও আসতো, তবুও আমি পুতুলকে একই রকম ভাবে ভালোবেসে বিয়ে করতাম। খ্যাতি, নাম এগুলো তো আমার উপরি পাও না। আমি জানি পুতুল একদিন সবার কাছে উদাহরণ হবে, একদিন সবাই ওকে অনুকরণ করবে। দিদি, সকলে ভালো থাকুক, সকলের ভালো হোক। সব থেকে বেশি ভালো থাকুক শিমুল। ওর ভালো থাকা যে খুব দরকার। ও ভালো থাকলে তবেই সবাই ভালো থাকবে। সকলকে ভালো রাখার ক্ষমতা ওর আছে। ঈশ্বর, তুমি ওকে ভালো রেখো।
ওকে তুমি ভালো রেখো, ওকে তুমি ভালো রেখো। এই না, ওষুধটা খেতে হবে তো। না না শিমুল, ওষুধ খেতে আর ভালো লাগছে না গো। দেখো, আমি ওষুধ খাওয়াতে এলে যদি তুমি বারবার এক কথা বলো, তাহলে কিন্তু এবার মাকে আসতে হবে তোমাকে ওষুধ খাওয়ানোর জন্য। মা মা এলেও আমি একই কথা বলবো শিমুল। ওষুধ খেতে সত্যি আর আমার ভালো লাগছে না গো। দেখো, আমি কটা দিনই বা আর বাঁচবো? যে কটা দিন আমি বেঁচে আছি, আমাকে এইসব কিছু থেকে দূরে সরিয়ে রাখতে পারো না? তুমি কি নিজের ভবিষ্যৎ নিজেই জেনে গেছো? কিছুটা হলে তো জানা যায় শিমুল। যে পৃথিবী থেকে চলে যাবে না, সে সবার আগে বুঝতে পারে। দেখো, বাড়ি ভর্তি লোক, আমাকে এক্ষুনি নিচে যেতে হবে। তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে বেলটা আছে, বেলটা বাজিও, কেউ না কেউ চলে আসবো। আমার আর কাউকে বিরক্ত করতে ভালো লাগে না শিমুল। তারপর কি হবে? একা একা উঠতে গেলে সেই আবার। না না, আর আমি তোমাদেরকে বিব্রত করতে চাই না। আমাকে আর কি বিব্রত করবে তুমি? আমি এ বাড়ির কে? তবু তো তুমি সব থেকে বেশি বিব্রত হয়েছো। তুমি তো ফোন করেছো, ডাক্তার ডেকেছো। কিন্তু বিশ্বাস করো শিমুল, আমার না এইভাবে কাউকে বিব্রত করতে ইচ্ছে করে না। যখন একেবারেই পারবো না তখনই ডাকবো। তবে আমি ডাকলে যে তোমাকেই আসতে হবে এরকম কোনো মানে নেই। না, আমাকেই আসতে হবে তার সত্যি কোনো মানে নেই। কিন্তু তোমার মায়েরও তো বয়স হয়েছে। বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, সেক্ষেত্রে মাকে বলো একটা লোক যদি রাখে। আচ্ছা, তোমার কি মনে হয় বাইরে থেকে যে লোক আসবে সে আমাদের থেকে তোমার বেটার টেক কেয়ার করবে? তবুও এইসব কাজগুলোর জন্য তো তোমার উপরেই নির্ভর করে থাকতে হচ্ছে আমাকে। তুমি তো প্রয়োজন হলে কোথাও বেরোতেও পারছো না। এমনিতে এখন যা অবস্থা, আমি বেরোতেও পারবো না। শিমুল, তোমার এতটা দায়িত্ব থাকার তো কোনো কথা নয়। এখন তো আর সত্যি এই বাড়ির সঙ্গে তোমার তো কোনো সম্পর্ক নেই। দায়িত্ববোধ যার থাকে তার থাকে। কারণ অকারণ বিচার করে দায়িত্ববোধ তৈরি হয় না। তাই এসব কথা বলে কোনো লাভ নেই। ঠিকই বলেছো তুমি। সারা জীবন এইসব পাঠ আমার কোনোদিনই ছিল না। কিন্তু কি জানো তো, এই চলে যাওয়ার আগে এখন মনে হচ্ছে যত দায়িত্ব কর্তব্য সব যদি পালন করে যেতে পারতাম। কি দায়িত্ব তুমি পালন করতে চাও বলো তো? বড় অশান্তি শিমুল, মনের ভেতরে ভীষণ অশান্তি। আসলে কি জানো তো, ভেতর থেকে আমি আর বাঁচতে চাই না। আর একটা মানুষ যখন সত্যি সত্যি এই রিজেকশনটা করতে শুরু করে না, তাকে কেউ জোর করে বাঁচিয়ে রাখতে পারে না গো। ওষুধটা খেয়ে নাও। আমি তো সারা জীবন এমন কিছু করে যাইনি এই পৃথিবীতে যেটার জন্য আমাকে বেঁচে থেকে সেটা ভোগ করতে হবে। কি লাভ আমার বেঁচে থেকে? তবে আমার মতো মানুষের বেঁচে থাকার শুধু যে অন্যের কাছে বিড়ম্বনার সেটাই নয়, আমার নিজের কাছে যথেষ্ট বিড়ম্বনার। আর এই বোধটা আমার আগে ছিল না গো। ইদানিং এই বোধটা আমার হয়েছে। জানি এসব কথা তুমি পছন্দ করবে না, এসব নেগেটিভ কথা তো। তবু তার মধ্যে একটাই পজিটিভ কথা আমার বলার কথা মনে হচ্ছে। শিমুল, আমাদের বিয়েটাকে রেস্টোর করা যায় না? রেস্টোর? না মানে আবার যদি নতুন করে অন্তত 1 মাসের জন্য। তোমার এই চাকরির জন্য? না শিমুল, দেখো, এই চাকরিটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য নয়, এই চাকরিটা আমার পরিবারের স্বার্থেও। কি গ্যারেন্টি আছে যে চাকরিটা পাওয়ার পর আমি তোমার পরিবারকে দেখবো, তোমার মাকে দেখবো? আর তোমার আমাকে বুঝি এতটা মিন মাইন্ডেড মনে হয়? তোমার চাকরি পাওয়ার জন্য আমি তোমাকে আবার বিয়ে করব? শিমুল, আচ্ছা, আমার মতো মানুষকে তুমি বিয়ে করতে যাবে কেন?
বিশেষ করে একবার যখন এই বিয়েটা থেকে তুমি মুক্তি পেয়েছো, একবার যখন এই পাঁক থেকে তুমি মুক্তি পেয়েছো, আবার কি সেই পাঁকে তুমি নিজেকে টেনে আনবে? যদি না এই বিয়েটার পেছনে কোনো উদ্দেশ্য থাকে। এটাই হচ্ছে সেই উদ্দেশ্য শিমুল। দেখো শিমুল, বিয়ের পরে আমি নিজে না হয় তোমাকে ডিভোর্স করে দেবো, আমি তোমাকে কথা দিচ্ছি। আর তুমি যদি মনে করো, তুমি আমাকে বলো, আমি আগেই সব সই সাবুত করে রাখছি। প্রথম কথা, তোমার চাকরির উপর আমার কোনো মোহ নেই। আর দ্বিতীয় কথা, সারা জীবন আমি তোমার মাকে দেখে রাখবো সেরকম কথা কিন্তু আমি কাউকে দিইনি, সেই গ্যারেন্টিও কিন্তু কিছু নেই। আর তৃতীয় কথা, তোমাকে খুশি করার আমার কোনো দায় নেই। তুমি যে কথাগুলো বলছো শিমুল, সব কটাই সত্যি, কিন্তু আমার দিক থেকে কি করতে পারি বলো? আমি তো শুধুমাত্র তোমাকে অনুরোধটাই করতে পারি, এর বেশি তো আর আমার কিছু করার নেই। ওষুধটা খাবে নাকি আমি দাঁড়িয়ে থাকবো? ও দাও। চোখ থেকে জল পড়ছে কেন? চোখের ডাক্তার দেখাতে হবে নাকি? হ্যাঁ, না না ঠিক আছে। দেখো, এটা যদি তোমার কান্না হয়, আমার কিছু বলার নেই। আর যদি অন্য কোনো কারণে তোমার চোখ থেকে জল পড়ে, তাহলে ডাক্তার দেখাতে হবে। অন্য কারণ? তোমার এত মন খারাপ হচ্ছে কেন? না, অবশ্য মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। একজন সুস্থ মানুষ হঠাৎ করে এইভাবে শয্যাশায়ী হয়ে গেছে, মন খারাপ তো হবেই। কিন্তু আমার কি মনে হয় জানো, যেটা ঘটেছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। আমার বেশি করে মন খারাপ কেন হচ্ছে জানো তো? কারণ আমি সারা জীবন তোমার সঙ্গে খুব দুর্ব্যবহার করে গেছি। আমি যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করতাম, তাহলে তো আমার এত কিছু ভাবতে হতো না। তাহলে তো তুমি নিজের থেকেই আমার চাকরিটা করতে। আমাকে তো তোমার হাতে পায়ে ধরে এইভাবে রিকোয়েস্ট করতে হতো না। শিমুল, আমি একজন মৃত্যুপথ যাত্রী, আমাকে এটুকু ফেভার তুমি করবে না? কি চাও তুমি আমার কাছে? আমি বেশি কিছু চাই না শিমুল, আমি শুধু চাই তুমি আমার এই চাকরিটা করো। দেখো, তুমি যদি এই চাকরিটা না নাও, আমার মা কিন্তু আর বাঁচবে না। আমি আর বেশি দিন নেই শিমুল। আমি যদি তোমার চাকরিটা নিই, তোমার মন ভালো হবে? হ্যাঁ শিমুল, হ্যাঁ, আমার আমার মন ভালো হবে। আমার মনে হবে তুমি আমার কাছ থেকে কিছু অন্তত নিলে। ঠিক আছে, তোমার চাকরি নেওয়ার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। শিমুল, সরি। তুমি বিশ্রাম নাও এখন, আমার অনেকগুলো তো কাজ আছে, সেগুলো করতে হবে। আর সময় মতো তোমার খাবারটাও দিয়ে যাব। তার মধ্যে যদি কোনো প্রয়োজন হয়, এখানে বেলটা রইলো, বেল বাজিও, যদি বাথরুমে যাওয়ার থাকে কিংবা কোনো কিছু।
ঠিক আছে শিমুল, তুমি যাও নিচে, তোমাকে আমি আর আটকাবো না। নিচে অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা। আর তাছাড়া তুমি তো সেই রকমই মেয়ে, যতই যাই হোক না কেন, যেমনই পরিস্থিতি হোক না কেন, তোমার দায়িত্ব থেকে তুমি কোনোদিন সরে আসবে না। আর তাছাড়া এখন তো আমার দিদি এসেছে, তোমার অনেক কাজ বেড়ে গেছে। কি জানো তো শিমুল, মাঝে মাঝে আমার খুব মনে হয় সবকিছু যদি আবার নতুন করে শুরু করতে পারতাম। জীবনে যেই সময়টা চলে যায় সেই সময়টা আর কখনো ফিরে আসে না। তবে যেই সময়টা আসে সেটাকে ভালোভাবেও ব্যবহার করা যায়। শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতাই নয়। আচ্ছা, তুমি তো বই পড়তে ভালোবাসো, দেখো না যদি একটু লিখতে লিখতে পারো। তাই তো, তুমি ঠিক বলছো শিমুল। সত্যি তো, আমার হাত তো ঠিকই আছে। শিমুল, একটা কাজ করতে পারো, তুমি আমাকে একটা ওই ডায়েরি, একটা পেন দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, কেন দিতে পারবো না? আমি তোমাকে এক্ষুনি একটা ডায়েরি আর পেন দিচ্ছি, যেটা মনে হয় লিখো। থ্যাংক ইউ। আমি আসি। এসো। এর মধ্যেই লিখে রেখে যাব আমার সমস্ত না পারা, আমার সমস্ত অপরাধের কথা, আর শেষ পর্যন্ত আমার অপরাধ মুক্তির কথা। শতদ্রু, এখন তোর আসার সময় হলো? জানিস কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য? যাকে তোর বাড়ির সিচুয়েশন, ননদের বিয়ে সব মিটেছে? হ্যাঁ, সে তো মিটে যাওয়ারই কথা। তুই এলি না যে? তোর কি মনে হচ্ছে আমি যেতাম? দেখ, পুতুলদি তোকে ভালোবাসে বলেই তো পুতুলদি তোকে আসতে বলেছিল। তুই ও বাড়িতে না এলি, পুতুলদি শ্বশুর বাড়িতে তো অন্তত যেতে পারতিস। না রে, দেখ আমি তোর জীবনের পুরনো অধ্যায়ের সাথে নিজেকে জড়াতে চাই না। ইনফ্যাক্ট তুই তো আমাকে নিজে থেকে ফোনও করিসনি। বিপাশাদির একটা বড় ঘটনা ঘটে গেছে, সবই তো শুনেছিস। সেই জন্যই তো আমি তোকে ফোন করে চলে এলাম। আচ্ছা যাকে, তুই এখন আছিস কোথায়? মানে বিপাশাদির বাড়িতে নিশ্চয়ই নেই। এখন আমরা ও বাড়িতেই আছি। ওই বাড়িতে মানে বিপাশাদির শ্বশুর বাড়িতে? না না, বিপাশাদির শ্বশুর বাড়িতে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, প্রথমে ঠিক করেছিলাম যে সুচরিতাদির বাড়িতে ভাড়া থাকবো, কিন্তু ওখানেও থাকা সম্ভব হলো না, ওরা রাখতে চাইলো না। তখন আর কি করব বল, তাই কি? তাই পরাগদের বাড়িতেই আছি। মানে? ভাড়া নিয়ে আছি, একটা ঘর ভাড়া নিয়েছি। শিমুল, তুই তোর শ্বশুর বাড়িতে ঘর ভাড়া নিয়ে আছিস? আমরা সেইভাবেই থাকছি। শিমুল, সবকিছুর একটা লিমিট আছে। যে যন্ত্রণাটা তুই আমাকে দিচ্ছিস সেটা কিন্তু লিমিটলেস হয়ে যাচ্ছে শিমুল। তুই বলতে ভুলে যাচ্ছিস তোর জন্য আমি আমার বিয়ে ভেঙে দিয়েছি, বিয়ে করিনি। আমি কি তোকে বলেছিলাম শতদ্রু বিয়েটা ভাঙতে? হ্যাঁ জানিস, এটা তুই আমাকে বিয়ে ভাঙতে বলিসনি, কিন্তু তুই তো জানিস যে তোর জন্যই আমি বিয়েটা ভেঙেছি। ইনফ্যাক্ট আমাদের তো একসাথে পথ চলার কথা ছিল শিমুল। দেখ শতদ্রু, আজ মেইনলি আমি তোর সাথে দেখা করেছি কিছু কথা বলবো বলে, তা না হলে আজ আমি তোকে বলেই দিতাম যে আসতে পারবো না, এমন একটা দুঃসময়ের মধ্যে আছি। কিন্তু এই কথাগুলো বলবো বলেই আজ এখানে আসা। না না, তুই এক্স্যাক্টলি কি বলতে চাইছিস বলতো?
শতদ্রু, আজ সকালে পরাগের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আজ সকালবেলা খাট থেকে নামার চেষ্টা করছিল একা একা, সেই সময় ও পড়ে যায়। আমরা সবাই নিচে ছিলাম, দৌড়ে ওপরে গিয়ে দেখি যে কন্ডিশনটা আরো সিরিয়াস। দেখ, ডাক্তার তো বলেই দিয়েছে যে ওর আর কোনো মোবিলিটি থাকবে না, চাকরিটাও তো থাকবে না। এখন এই সিচুয়েশনে আমি না না, তুই কি কি বলতে চাইছিস বল। দেখ, আমি কিছু বলতে চাইছি না তোকে, আমি শুধু তোকে বলছি তুই সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। পরাগের যা অবস্থা, সেখানে ও একা একা কিছুই করতে পারে না, সবই আমার শাশুড়ি মাকে, পরাগের মাকে করে দিতে হয়। এই বয়সে পরাগের মা পারে বলতো অত বড় একটা মানুষকে ওঠানো নামানো, তার সমস্ত কাজ করে দেওয়া? তার পক্ষে কি করে সম্ভব বলতো? তারও তো বয়স হয়েছে, ছুটিতে ছিল, এখনো টাকা পাচ্ছে, কিন্তু কদিন পর তো পরাগের নো পে হয়ে যাবে। তখন কি করে চলবে বলতো? সংসারটা পুরোপুরি ভেসে যাবে। আর পলাশ তো কোনো ব্যাপারেই থাকে না, নামমাত্র বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে, কোনো কিছুতেই গা করে না। সেখানে একটা কাজের লোক রাখা প্রশ্ন। প্লিজ শিমুল, আচ্ছা তুই এই এক্সপ্লেনেশনগুলো আমাকে কেন দিচ্ছিস আমি না বুঝতে পারছি না। শতদ্রু, আমি তোকে কোনো এক্সপ্লেনেশন দিচ্ছি না, যা সিচুয়েশন আমি তোকে শুধু সেটাই বলছি। প্লিজ এইগুলো জেনে আমি কি করব শিমুল, তুই আমাকে বলতো। তা ঠিক, তুই আর কি করবি? তবে হ্যাঁ, আমাকে কিছুদিন। বল আটকে গেলি কেন? তোকে এখন কিছুদিন ওই বাড়িতে পরাগের সেবাদাসী হয়ে থাকতে হবে, তাই তো? বলিস না শতদ্রু, এই শব্দগুলো উচ্চারণ করিস না, তোর মুখে মানায় না। দেখ, তুই তো একটা ভালো ছেলে, তোর মুখে না এই শব্দগুলো শুনলে খুব খারাপ লাগে। আর কিছু বলতে চাস তুই? আর কি বলবো বলতো তোকে? একটু বোঝার চেষ্টা কর, একটা অসহায় মানুষকে এভাবে ছেড়ে আমি কি করে বেরিয়ে আসবো? অন্তত 2-3 মাস আমাকে ওখানে সময় দিতে হবে। আচ্ছা শিমুল, যদি 2-3 মাসে এসে সুস্থ না হয় তাহলে? এটাই লাখ টাকার কথা রে। 2-3 মাসেও যে ও সুস্থ হবে তার কোনো গ্যারেন্টি নেই। বাহ, ফ্যান্টাস্টিক। মানে সারা জীবন সে যদি সুস্থ না হয়, সারা জীবন তুই ওখানে থেকে যাবি, তাই তো?